আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে জাস্ট ইকোনমিতে 9, 10, 11 এবং 12 অর্থাৎ নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে এই ক্লাসটা আমার উৎসর্গ করা। এখন আমার এই ক্লাসটা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। ইকোনমিতে আজ বা গণিত ইন্টারমিডিয়েটের গণিত যে কঠিন লাগে, আশা করি ধীরে ধীরে আপনাদের কাছে জিনিসটা খুবই সহজ হয়ে যাবে যদি আপনি এই ভিডিওগুলো একটু ভালো করে খেয়াল করেন। আমি কেন বললাম, আমি যেহেতু নিজে এটা ভুক্তভোগী, অর্থাৎ প্রাইভেট করতে গিয়ে আমাকে জীবনে অনেক কষ্ট করতে হয়েছে এবং আমাদের তখন টাকা পয়সা ছিল না। আমরা ভাই বোন আট ভাই বোন ছিলাম। আমার বড় ভাই কোরআন হাফেজ মসজিদে মুয়াজ্জিন চাকরি করতো, যার ফলে আমার সংসারের হালটা আমার 9, 10 থাকতে হাল ধরতে হয়েছিল। তো সেটা কীভাবে ধরতে হয়েছিল, নিজের লেখাপড়ার খরচ জোগাড় করা, মাঝে মাঝে সংসারের সাপোর্ট দেওয়া। একটা নবম শ্রেণীর ছাত্র কীভাবে সাপোর্ট দিতে পারে আপনি নিজেই বোঝেন। আমাকে তখন 4টা 5টা ছাত্র বাসায় গিয়ে ছাত্র পড়ানো লাগতো। ছোটো ছোটো আমি যখন 9, 10-এ পড়তাম 1, 2, 3 করে বাচ্চাগুলো পড়াইতাম। আবার যখন 9-এ যখন উঠছি তখন অঙ্কে ভালো ছিলাম, সেই জন্য অঙ্কের আমার নিজের ক্লাসমেটদের 10-এর ছাত্রছাত্রীদের যারা আমার মানে পড়তাম, অনেক কম টাকা পড়াইছি। 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে মাসে নিতাম। অর্থাৎ যেই যাই দিত, অর্থাৎ আমার হলো টাকাটাও একটা ফ্যাক্টর না, আমার হলো তার খাতায় অঙ্কগুলো আমার রিভিশন হয়ে যাচ্ছে। আর একটা মানুষের যারা আপনি পড়াইতে যাবেন, নিশ্চয়ই আপনি একটা মানে চ্যাপ্টারটা ভালো মতো বাসায় করে তারপর যাবেন। এছাড়া তো আপনি যাবেন না ওই ছাত্রছাত্রীকে পড়াইতে। তো সেই জন্য বললাম, তখন আমি সেভাবে ইন্টারমিডিয়েট ছাত্র পড়াইছি, অর্থাৎ আমি সেকেন্ড ইয়ারে উঠছি, ফার্স্ট ইয়ার পড়াইছি। এইভাবে আমি আমার মানে লাইফটা সংগ্রামের লাইফ। এবং নিজেরাই বুঝতে পারতেছেন, আমি একজন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান, গভর্নমেন্ট চাকরি করি। আপনাদের তারপরও কেন আমি এই পেশা, হ্যাঁ এটা একটা হালাল পেশা। এটা আমি অবসর টাইমটা আমি কোনো গল্প গুজবে, টিভি দেখা, সিনেমা দেখা এইসবের সঙ্গে ব্যয় না করিয়া আমি একটা হালাল উপায় ব্যয় করছি। 2টা উপকার পাইছি। এটা আমার পরিবারের সচ্ছলতা আমার আসছে লাভান্তে। আরেকটা কি, আমার 2 ছেলে কোরআন হাফেজ, ওরা মসজিদে পড়ছে, সারা জীবন থাকছে বাসায়, সপ্তাহে একদিন বাসায় চলে আসছে। ওই সপ্তাহে একদিন বাসায় চলে আসছে, একদিন পড়াইয়া আমি আমার ছেলেদেরকে 2 ছেলে কোরআন হাফেজ আমরা জানেন আলহামদুলিল্লাহ পড়ছে। ওরা আবার এই 13 বছর যাবার প্রতি বছর তারাবি পড়ায়। আগে মসজিদে পড়াইতে, এখন ঢাকা শহর আসার পরে ফ্ল্যাটে পড়াইতে হয়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমার ছেলেরা কিন্তু হাফেজ মানুষ, মসজিদে থাকছে আর স্কুলে ভর্তি করে রাখছে, পরীক্ষার সময় শুধু পরীক্ষা দেওয়াই রাখছে। ফাইনাল সেকেন্ড সেমিস্টার, মানে সেমিস্টার বলতে গিয়ে মানে মাঝখানে বার্ষিক পরীক্ষা, সামনাসিক পরীক্ষাগুলো আমি দিয়ে ফেলেছি স্কুলে। ওদের রেজাল্ট থাকতো 1 থেকে 5-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে থাকতো মাঝে মধ্যে। তো এই রেজাল্ট খারাপ করতো না, ওরা যে ক্লাস করতো না সেই জন্য, কিন্তু রেজাল্ট ভালো করতে দেখে সারা নামও কাটতো না। আমি প্রতি 1 বছরের টাকা ওদেরকে আমি একবার স্কুল জরিমানা সহ সব দিয়ে রাখতাম, যাতে নাম না কাটা যায়। আর পরীক্ষার সময় পরীক্ষা দেওয়াই রাখতাম। এতে করে কী হয়েছে, 5-এর সময় পিএসসি পরীক্ষা দিছে, আলহামদুলিল্লাহ ভালো পাস করছে। 8-এর সময় জেএসসি পরীক্ষা দিছে, আলহামদুলিল্লাহ ভালো পাস করে ফেলছে। এরপরে আসলো 9, 10-এর পরীক্ষা, সায়েন্সে ভর্তি করে দিলাম, কারণ আমি সায়েন্স ছাত্র, সায়েন্স আমি দেখাতে পারবো, সেই জন্য সায়েন্সে ভর্তি করে দিলাম। তার মানে ওরা সায়েন্সে আলহামদুলিল্লাহ পাস করে ফেললো। তারপরে কী করলাম, ইন্টারমিডিয়েট এবং সায়েন্সে ভর্তি হলো, আলহামদুলিল্লাহ পাস করার পরে 2জনে আলহামদুলিল্লাহ বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে গেলো। তারা যে আলহামদুলিল্লাহ পাস পড়ছে, টাইম দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে। আমার 2 ছেলে আলহামদুলিল্লাহ আমাদের চাকরি করতেছে। কেন বললাম যে ইঞ্জিনিয়ার, ওরা আরবি পড়ছে, আরবি পড়লে যে বাংলাতে ভালো করতে পারবে না, এই ধারণাটা আমাদের ভুল। শুধু গার্জিয়ান একটু সচেষ্ট হতে হয়, একটু চেষ্টা করতে হয়, তাহলে কি হয়, ছেলেরা মানে ধার্মিক লাইনও পাইলো, ইনশাল্লাহ আখেরাতে লাইনও পাইলো, প্লাস আমার দুনিয়ার লাইনে যে চাকরি বাকরি করতে মানুষের টাকা পয়সার দরকার, সেই জন্য দুনিয়ার লাইনটা ওরা শিখলো। তার কারণ হলো, আমার ছেলেরা যদি কোনোদিন আমাকে বলতে না পারে, বাবা তুমি এত বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করলা, পিএইচডি ডিগ্রি অর্জন করলা, আমাদের শুধু মাদ্রাসা পড়াইলা, মাদ্রাসাতে বাংলাদেশে তো মাদ্রাসা যারা পড়ে তার চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা একটু কম পায় বা দাম কম পায়, আর যারা খুব ভালো এক্সেলেন্ট রেজাল্ট করতে পারে সেটা আলাদা কথা। কিন্তু তারপর দেখেন, ওই যে একটা আম্মুতে কথা বলা যে বাবা তুমি এত ডক্টরেট করলা, আমাদের হাফিজি পড়া, এটা যদি না বলতে পারে বা আমার যদি না বলে, সেই জন্য আমি ওদেরকে 2 লাইন শিখাই দিছি। অর্থাৎ আখেরাতের লাইনে ওরা কোরআন হাফিজ ইনশাআল্লাহ প্রতিদিন আমার বাসায় আলহামদুলিল্লাহ তেলাওয়াত হয়, প্লাস তার সাথে 2জন ইঞ্জিনিয়ার, 2 ছেলে আমি বিয়ে করে দিয়েছি লেখাপড়া অবস্থায়, মাশাআল্লাহ ওরা শান্তিতে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের, আমরা 3 সবাই মিলে আমরা একসাথে এক বাসায় থাকি, আমার 2 ছেলের বউ আমরা। এবং এটা জেনে খুশি হবেন, আমার পরিবারটা পুরো খাস পর্দাসী, অর্থাৎ আমার বড় ছেলে ছোটো ছেলে বউকে দেখেনি, ছোটো ছেলে বড় ছেলের বউকে দেখেনি, মানে এইভাবেই তারা পর্দা মেনটেন করে চলে।
তো এই সবই আল্লাহর রহমত, আল্লাহ আমাদের সহযোগিতা করছে আমাকে, আমার বিশেষ করে আমার পরিবারের আমার ওয়াইফের এই খাস পর্দার কারণে আমার পরিবারটা এরকম ভালো মতো আল্লাহ রাখছে। আমি শুধু পরিবারের কাহিনী একটু বললাম এই জন্যই যে আমরা আমাদের যোগ্যতাটা কীভাবে কোচিং সেন্টারে বা কীভাবে প্রকাশ করব, তার মধ্যে আগে আমার নিজের মধ্যে থাকতে হবে, নিজের মধ্যে বেসিক জ্ঞান থাকতে হবে। একজন ছাত্রকে আকৃষ্ট করা যায় একমাত্র বেসিক জ্ঞান দিয়ে। বেসিক জ্ঞান যখন ভালোভাবে দিতে পারবেন তখন ছাত্র অঙ্ক তার জন্য সহজ হয়ে যাবে। তো আমি যখন কোচিং সেন্টারে আমি 15 সালে ঢাকা চলে আসলাম, তো আমি ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কোচিং সেন্টারে গেলাম, মিরপুর 10 নম্বরে। জাস্ট খালি আমার ভিজিটিং কার্ডটা দিছি, দিয়া অ্যাবাকাস কোচিং সেন্টার, আর আপনার আমার 9-10 একটা আছে প্যারাগন কোচিং সেন্টার, প্যারাগন তো 9-10 পর্যন্ত আছে, আর অ্যাবাকাস শুধু ইন্টারমিডিয়েট ছাত্রদের পড়ায়। তা আমি কয়েকটা জায়গায় দিলাম ভিজিটিং কার্ড, কেউ সারা দিছে, কেউ সারা দেয়নি। তারপর 2টা কোচিং সেন্টার সারা দিছে। প্যারাগন বলছে কি আমি যখন বললাম যে আমি 35 বছর যাবো, তখন আমি 2015 সালে কথা বলছি, 35 বছর যাবো আমি ছাত্র পড়াই। তো ওরা বললো কি যে আপনার অসুবিধা নেই, আপনি ক্লাস নেন। কোনো ডেমো ক্লাস নিতে বলে নেই, জাস্ট ক্লাস নিয়েছি, ক্লাস অনুসারে 200 টাকা পার লেকচার দিত 9-10 আর ইন্টারমিডিয়েটে যখন গেলাম অ্যাবাকাসে, তো তাদের বললাম, তার বলছে আমি ইন্টারমিডিয়েট ছাত্র পড়াই 35 বছর যাবো, আপনার যদি গণিতের টিচার লাগে তাহলে আমাকে বলতে পারেন। তো বলো কি দেখেন, আপনি 2টা ডেমো ক্লাস নেন। ডেমো মানে হলো ফ্রি ক্লাস। আমি আগে বলছি আল্লাহ তালা আমার মধ্যে যোগ্যতা দিছে, আমি কেন ফ্রি ক্লাস নিব? আমি 2 ঘন্টা পরিশ্রম করবো, আমি তো অনারিয়াম ছাড়া আমি ক্লাস নেব না। আমি তাদেরকে বললাম দেখেন, আমি ডেমো ক্লাস নেই না, আমি ফ্রি ক্লাস নেই না। যদি আপনাদের মনে হয় আমাকে রাখবেন, আমি 2টা ক্লাস নিতে বলছি, আমি 2টা ক্লাস নেব। যদি ছাত্রদের পছন্দ হয় তাহলে আমাকে আপনি অ্যালাউ করবেন, আর যদি মনে করেন যে না নেবেন না, কিন্তু আমি 2টা ক্লাস ফ্রি নিতে পারবো না। তার মানে কি, আমি কথাটা বলছি আমি কত কনফিডেন্স সহকারে বলছি। অর্থাৎ আল্লাহর রহমতে আমি যেখানে যাব আমি ইনশাআল্লাহ ছাত্রদের বুঝে আসতে পারবো। ছাত্ররা ইঞ্জিনিয়ার হোক, মানে যেটাই হোক, কিন্তু ফার্স্ট ইয়ার পড়ুক যাই পড়ুক, কারণ আপনাকে দোয়ায় আমি আরও 10 বছর আগে 2015 সাল তো বললাম, 2015 সালের আগেও আমি ইঞ্জিনিয়ারিং ডিভিশন ছাত্রদের পড়ায় আসছি। অর্থাৎ ওরা পড়তো, আসলে পড়তো 2 ছাত্র, তারা 3-4 জন ছাত্র, তারা অঙ্ক বুঝতো না, তারা আমার কাছে এসে ইঞ্জিনিয়ারিং অঙ্কগুলো 3-4 বছর যতদিন অঙ্ক ছিল অঙ্ক শিখে গেছে। বলতে পারেন ওইগুলো কীভাবে পারলাম, হ্যাঁ আল্লাহ তালা ওই যোগ্যতা আমার দিছে। আমি অঙ্ক যে কোনো অঙ্ক দিয়ে ইনশাআল্লাহ আমি এখন করতে পারি, পড়াইতে পারি, বুঝাইতে পারি। যার জন্য আল্লাহ পাক ওই ক্ষমতা দিচ্ছে দেখে আমি ওই ক্লাসে কোচিং ক্লাসে গিয়ে বলতে পারছি আমি কোনো ডেমো ক্লাস নিব না। তো এরকমভাবে আপনারা যখন যাবেন, অর্থাৎ আপনার মধ্যে যদি অঙ্কের যোগ্যতা থাকে, তাহলে আপনি কী করতে পারবেন, যে কোনো কোচিং সেন্টারে গিয়ে হয়তো আপনাদের বলতে পারে 2টা ক্লাস নিতে বলতে পারে, ফ্রি ক্লাস, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা নিতেও পারেন। কিন্তু নেবেন এই জন্য, নিলে যেন আপনার যোগ্যতাটা প্রকাশ পায় ছাত্রদের মাঝে। কারণ আজকালকার ছাত্ররা ক্লাসে গেলে দেখবেন একটু উশৃঙ্খল ভাব দেখায়, তাদেরকে ক্লাসের মধ্যে কীভাবে মনোযোগ দিয়ে আনাইতে পারবেন, একটাই মাত্র উপায়, আপনি বেসিক ধারণা দেন, ছাত্ররাই আপনার ক্লাসের মধ্যে নীরব হয়ে যাবে। অর্থাৎ আপনার ক্লাসটা তারা গভীর মনোযোগের সাথে শুনবে, যেটা আমি অ্যাবাকাস কোচিং সেন্টারে ছাত্রদের মাঝে খুঁজে পেয়েছি। এবং ছাত্ররা ক্লাস প্রথম আমি যখন ঢুকলাম তখন আমাকে বলতেছে কি যে স্যার এই অঙ্কটা পারি না, স্যার ওই অঙ্ক প্রশ্ন এটা করে দেওয়ার পর আরেকটা প্রশ্ন, স্যার ওই অঙ্কটা পারি না, আরেকটা প্রশ্ন অঙ্ক, স্যার ওই অঙ্কটা পারি না। আমি কোনো বিরক্ত হইনি, আমি জানি ছাত্র এরকম করবে। তাদের আধা ঘন্টা আমি তাদের প্রশ্নের জবাব দিছি, অঙ্কগুলো করে দিছি। তারপরে কী করলাম, যখন আমি বললাম যে দেখো আমাকে 2 ঘন্টা টাইম দিছে, ছাত্রদের উদ্দেশ্যে বললাম যে আমার 2 ঘন্টা টাইম দিছে, তোমরা একটু চুপ থাকবা, আমি 1.5 ঘন্টা ক্লাস নেব। ক্লাসের মধ্যে তোমরা জানো যে কোনো ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া অ্যালাউ করে না। তোমরা 9 ইন্টারের পরীক্ষা পরে তোমরা যে জায়গায় ভর্তি পরীক্ষা দিবা, ক্যালকুলেটর অ্যালাউ করবে না, তখন তুমি ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলো কীভাবে করবা? তুমি বললাম যে দেখো সেই ক্যালকুলেটর ছাড়া অঙ্কের রেজাল্ট কীভাবে বের করা যায় তোমরা শিখে নাও। আমরা ইন্টার পরীক্ষা দিয়ে আসছি, আমাদের কখনো কোনোদিন ক্যালকুলেটর আমাদের অ্যালাউ করে নেই, ইন্টার তো দূরে থাকে, ইন্টারও অ্যালাউ করে নেই। আর তোমরা তো এখন 5-6-এ উঠলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তো সেই জন্য বললাম, যখন এই কথা বললাম ক্যালকুলেটর ছাড়া কীভাবে অঙ্ক করা যায়, তখন ছাত্রদের ব্রেনে এফেক্ট করলো। আর ঠিকই তো, তাইলে আমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনি, এবং ঠিকই 1.5 ঘন্টার মধ্যে তারা কোনো কথা বলেনি। ক্লাস শেষের দিকে আমি তাদেরকে অঙ্কগুলো দিলাম, তারা রেজাল্টগুলো ক্যালকুলেটর ছাড়া টপটপ বের করে ফেললো। তার মানে ক্লাসের মধ্যে সমস্ত ছাত্র একসাথে বলে উঠলো ওয়াও। তার মানে কি ছাত্ররা সুন্দর করে বুঝতে পারছে ক্লাসটা। এই জন্য বললাম, আপনারা যখন ক্লাসে বুঝাতে যাবেন আপনারা নিজেদের মধ্যে বেসিক ধারণা নিয়ে যাবেন। সেই বেসিক ধারণাগুলো আমি আজকে আপনাদের শেখাবো এই জন্যে, যাতে আপনারা ওই জিনিসগুলো সুন্দর ক্লাস ছাত্রদের মাঝে ফুটিয়ে তুলতে পারেন, যে কোনো কিছু যেটা, অর্থাৎ আপনার ব্রেনের মধ্যে রাখতে হবে আমার বেসিক ধারণা আমার ছাত্রদের দিতে হবে। আজকাল যত ছাত্র টিচাররা ভালো করে বা ছাত্ররা ভালো করে এবং যাদের বোঝানোর ক্ষমতা আছে, তারাই দেখবেন যে টিউশনি দিয়ে গিয়া বা ইয়ে দিয়ে ভালো করতে পারে। আর তা না হলে আপনি পড়াতে যাবেন একটা বাসায়,
1 মাস পরে বলবে কি না আপনার দরকার নেই, বাদ দিয়ে দিবে। কেন বাদ দিয়ে দেয়? অর্থাৎ আমি ছাত্রকে ভালো মতো বুঝাইতে পারতেছি না। আর যদি ভালো মতো বুঝাইতে পারেন তাহলে আপনার টিউশনের কোনোদিন অভাব হবে না। ঢাকা শহরে যদি আমি 40 বছর মানে আজকে 15 বছর 10 বছর 12 বছর যাবত পড়াইতে পারতেছি, আমি গাজীপুরতে আগে গাজীপুরতে আইসা পড়াইতাম 2010-12 সাল থেকে শুরু করে, আর 15 সাল থেকে আমি তো কন্টিনিউ ঢাকা কাজীপাড়ায় আছি, মিরপুর কাজীপাড়া, সেই জন্য আমি কোচিং সেন্টারে 10 নিয়েছিলাম। তো সেখানে পড়াইতে পারতেছি। আমি শুধু শুক্রবার আর শনিবার ক্লাস নেই, অন্যদিন আমি পাই না, যেহেতু আমি চাকরি করি আমি যশোর, এর আগে চাকরি করছিলাম নরসিংদী। তো যাই হোক, এখন আমি আমার কাহিনী একটুখানি বললাম যে প্রতিষ্ঠিত হইতে গেলে নিজেকে অবশ্যই পরিশ্রমী বানাইতে হবে, আর অবসর সময় বেশি কাটানো যাবে না। আমি অবসর সময়টাই আমি নিজের হালাল উপায় ইনকাম করার জন্য আমি জায়গায় যেখানে আমার বৈধ উপায় আছে সেখানে আমি খুঁজে বের করবো। আর যেটা বললাম যে আমি একটা বাসায় ঢুকলে, আমি যদি 8-এ ঢুকি, 8, 9, 10 ইন্টার 2 বছর, এই 5-6 বছর কোনো গার্জিয়ান হয় না। আমি ক্লাস 10-এর মর্নিং গাজীপুর থেকে মিরপুর কাজীপাড় থেকে আমি যাতে ছাত্রছাত্রী বেশি পড়ে, আমার কলিগদের ছেলে মেয়ে পড়াই, যারা আমার সাথে চাকরি করেন তাদের ছেলে মেয়ে আমার বেশি দেখানো লাগে। আমার ময়মনসিং, আমার এক স্যারের মেয়ে ময়মনসিং পড়ে ঢাকা, সে খুবই ট্যালেন্ট ছাত্রী। সে বলছে কি, আমি ক্লাস 10-এ দেখাইছিলাম, বাবা আমাকে ওই টিচার আইনা দাও। মানে গাজীপুর থেকে ঢাকা থেকে আমি যে গিয়ে পড়াইছিলাম এক ময়মনসিং এসএসসিতে, ইন্টার কোর্সে পড়ে, তাই সে এবার তার বাবাকে বলতেছে, বাবা আমাকে ওই টিচার আইনা দাও। ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় আছে, কাছেই ছিল, ওখানে অনেক ছাত্র আছে টিউশনি করে, ওখানে কি টিচারের অভাব? তা না। তার মানে কি, আমি তাকে বেসিক ধারণা দিয়েছিলাম 10ম শ্রেণীতে, সে এত সুন্দর বুঝতে পারছে, এখন আমাকেই তার লাগবে। আমার স্যার আমাকে বলতেছিলেন যে মিজান, তুমি আমাকে আমার মেয়েটাকে একটু দেখো ময়মনসিংহে। তাহলে কী করলাম, আমি বললাম স্যার, আমি যে যত দূর যাবো আমার তো ঢাকা ছাত্র সব চলে যাবে, তখন তো আমি তো দেখাতে পারবো না, সপ্তাহে 1 দিন দেখাতে পারবো। তাও স্যার রাজি হলো সপ্তাহে 1 দিন দেখানোর জন্য। তখন আমি কী করলাম, ওই সপ্তাহে শুধু শনিবার দিন যাইতাম, কারণ আমার ঢাকা ছাত্র যেগুলো আছে সেগুলো তো সারা যাবে না। তো সেই শনিবার দিনে 1 দিন যাইতাম সপ্তাহে। আমাকে মাসে স্যার আমি ঢাকাতে যাবো, আমার তো অনেক টাকা ভাড়া খরচ হয়ে যাবে। স্যার আমাকে বলেন, মিজান তুমি টাকা চিন্তা করো না, টাকা তুমি পাবো ইনশাল্লাহ। অর্থাৎ আমাকে 12,000 টাকা, আমাকে 2,000 টাকা যাতায়াত খরচ, 10,000 টাকা টিউশনি পাবো, মানে 12,000 টাকা দিতে সপ্তাহে, মাসে মাত্র 4 দিন পড়াইতাম, 4টা শনিবার পড়াইতাম। তার মানে কি, এই 12,000 টাকা দিয়ে আমার স্যারকে ইচ্ছা করলে ময়মনসিং সহকারে 2টা টিচার রাখতে পারতো না? তার মানে এক টিচার যদি 12 দিন করে পড়াইতো, 2 টিচার 24 দিন পড়াইতো। তার মানে সে 24 দিনের জায়গায় মাত্র আমি 4 দিন পড়াইছি, তাও সে আমার কাছেই পড়বে। অর্থাৎ এটা কেন হইলো বলেন তো দেখি, আপনি বেসিক ধারণা ভালো মতো দিতে পারছেন তাকে, এবং সুন্দরভাবে বুঝাইতে পারছেন। বেসিক এমন একটা জিনিস, আপনি বেসিক যদি থাকে আপনি দিতে পারেন কোনো স্টুডেন্টকে, সেই স্টুডেন্ট আপনার কাছে পড়ার জন্য পাগল হয়ে যাবে। আর বাসায় নিয়ে হোক বা বেজে হোক, যে অমুক টিচারের কাছে যাবো পড়তে, অমুক টিচার খুব ভালো পড়ায়। কাহিনীটা একটু বললাম, সময় একটু নষ্ট হয়েছে, তাতে কিছু আসা যায় না, কিন্তু আপনাদের এই ধারণাগুলো যদি আপনারা মানে ব্রেনের মধ্যে দিতে পারেন যে আমি বেসিক শিখবো, তাহলে এই বেসিকগুলো আপনারা আমার কাছে পাবেন, ক্লাসগুলো যদি ফলো করেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগে থাকলে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজকে আমি যেহেতু আগের ক্লাস যেটা শিখাইছিলাম তার একটা কন্টিনিউশন করতেছিলাম, যে দেখেন যে আমি বললাম যদি বলে হয় কেউ সাইন 750 ডিগ্রি মান বের করো, এটা আমার লেকচার 6 হবে, পার্ট 6, লেকচার 6 পার্ট 6 ক্লাস 9, 10, 11, 12 এই ছাত্রদের জন্য এই ক্লাসটুকু করি। এখন মনে করেন সাইন 750 ডিগ্রি মান বের করতে পারবো, তাহলে কীভাবে বের করবো? আমি তো আগে শিখছি আমরা কি, ওই যে 90 ডিগ্রির মধ্যে সমকোণের মধ্যে পাওয়া দেন, 90তে ভাগ করে দেন 750 ডিগ্রি, 8 × 72, 720 থাকলে 30 ডিগ্রি। দেখেন আমার সমকোণ কয়টা হয়েছে? 8টা হয়েছে। তাহলে এখানে 8 × 90 ডিগ্রি প্লাস আর অবশিষ্ট কত আছে? 30 ডিগ্রি দেখে দিলাম। এখন দেখেন তো এই জিনিসটা এরকম হয়েছে কিনা, ওই যে আমরা যে লিখি 180 ডিগ্রি, যে যদি 180 ডিগ্রি প্লাস থিটা থাকতো, তাহলে যদি এটাকে আমরা কেমন রাখতাম, সাইন 90 × 2 বা 2 × 90 ডিগ্রি, তার মানে 2টা সমকোণ প্লাস থিটা। যেহেতু সমকোণ 2টা আছে, তার মানে কি 2 সমকোণ প্লাস থিটা, 1 সমকোণ 2 সমকোণ প্লাস, এই ট্রেনার কটে ঘরে পড়ছে, তাহলে মাইনাস, আর সমকোণ যেহেতু জোড়, তো জোড় থাকলে আমাদের নাম পরিবর্তন হয় না, সাইন থেকে যায়, কিন্তু যেকোনো চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে যায়, মাইনাস সাইন থিটা হয়ে যায়। একই রকম
এইটার ভিতরে আপনি একই রকম প্রশ্ন করবেন যে সমকোণ জোড় না বেজোড়। তো সমকোণ দেখেন কি আছে, জোড় আছে, মানে 8টা সমকোণ আছে, তার মানে কি নামটা পরিবর্তন হবে না, জোড়। আরেকটা কি আছে, তাহলে এটা সাইন মানে থিটা তো 30 ডিগ্রি আছে, সাইন থিটা সাইন 30 ডিগ্রি মনে করেন আছে। আরেকটা জিনিস কি বলছি আমি, এই যে কোন ঘরে পড়ছে দেখেন তো, ওটা 8টা সমকোণ। একবার ঘুরে আসেন, 1 2 3 4 5 6 7 8টা সমকোণ। তার মানে একবার ঘুরে আসলে 4, দুইবার ঘুরে আসলে 8, 8টার পরে প্লাস আছে, তার মানে প্রথম ঘরে পড়ে গেছে। প্রথম ঘরে আমরা জানি অল পজিটিভ, প্রথম ঘরে হলো কি অল পজিটিভ, তার মানে অর্থাৎ প্লাস মানে থেকে যাবে এটা। তাহলে যদি তাই হয় তাহলে এখন সাইন 30 লিখলাম। আর সাইন 30 মান আমি আপনাদের শিখাইছি, সাইন 30 মান হাফ। সাইন 30 মান কত হলো হাফ। তার মানে আগের ক্লাসে যদি আপনারা ওই জিনিসটা ফলো করে থাকেন তাহলে এই জিনিসটা খুব মুখস্থ করা খুব কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা যত সমকোণ দেব, যত ডিগ্রি দেব, 90 দিয়ে ভাগ করে সমকোণটা আমরা দেখবো জোড় না বেজোড়। সমকোণটা আমরা দেখবো কি জোড় না বেজোড়। আর অবশিষ্ট কত থাকে, যদি এরকম একটা আমরা কজ দেখা দিই বা কজ 855 ডিগ্রি, কজ 855 ডিগ্রি মান বের করতে বলবো আপনাকে। এটা কিভাবে বের করবো, আবার 855 ভাগ করি, 90 দিয়ে ভাগ করি, 90 একটি 90 না 90 যায় না, 9 9 81, 9 বার যায়, 9 9 81, 810 থাকলো কত 45 ডিগ্রি। তাহলে আমরা এটা এইভাবে লিখি, cos 9 গুণন 90 9 81 আর অবশিষ্ট আছে 45 ডিগ্রি। তাহলে এখন দেখেন প্রথম প্রশ্নটা আগে করেন, সমকোণ জোড় না বেজোড়, উত্তর পেয়ে গেলাম। সমকোণ কত আছে, 9টা সমকোণ আছে, মানে সমকোণ বেজোড়। তাহলে যেহেতু বেজোড় তার মানে কি নাম পরিবর্তন হবে। নাম যদি পরিবর্তন হয় তাহলে কসটা পরিবর্তন হয়, আমরা জানি সাইন হয়, সাইন দেখলাম সাইন 45 ডিগ্রি, সাইন থিটা পরিবর্তন আছে 45 ডিগ্রি। এখন আসে প্লাস দেবো না মাইনাস দেবো, আমার কয়টা সমকোণ আছে, 9টা সমকোণ। তাই আবার ঘর বই আসেন, 1 2 3 4 5 6 7 8 9, 9 মানে এই দাগ পর্যন্ত আসলাম, 9 পরে প্লাস আছে, এই ঘরে পড়ছে। এটা তার ঘর ছিল সাইন থিটা আর কসেক থিটা, কিন্তু এখানে আমার আছে কি কস, তাহলে অবশ্যই মাইনাস হবে। যেহেতু আমার সে কস ছিল আমার এই ঘরে, সেই কসটা ভুল ক্রমে সে এই ঘরে চলে আসছে, সাইনের ঘরে চলে আসছে, তাহলে মান তো আমরা জানি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ অন্যের ঘরে গেলে না বলে গেলে যা হয় আর কি, মাইনাস মাইনাস সাইন 45 ডিগ্রি হবে। এখন আমরা 45 ডিগ্রি মান তো শিখছি অবশ্যই, 1/√2 মাইনাস 1/√2। তো জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল আশা করি। যে এইভাবে যত বড় কোণ দেব আমরা ঘাবড়াবেন না, 90 দিয়ে ভাগ করে সমকোণটা খালি বের করবেন জোড় না বেজোড়। জোড় পরিবর্তন, নাম পরিবর্তন হবে না, অর্থাৎ পিছনে যে নাম আছে সেই নামে থেকে যাবে। আবার বেজোড়, সমকোণ বেজোড় প্রত্যেকটা নাম চেঞ্জ হয়ে যাবে, সেই নামগুলো চেঞ্জ হওয়ার সেটা আমি আগের ক্লাসে দেখিয়েছি। আর এখনও বুঝতে পারলেন যে কীভাবে নাম মানে নাম পরিবর্তন যেটা হয় লাগবে। এই জিনিসটা যদি আপনার সুন্দর করে মনে রাখেন তাহলে আমাদের কোনো কোণের মান বের করা তেমন কষ্ট না। আর যে জিনিসটা আমি আগে একবার শিখিয়েছিলাম সেটা আমি আরেকবার শিখিয়ে দিই আপনাদের, ওই যে কোণের মান কীভাবে বের করবেন। আমার নামটা যাতে বারবার জিজ্ঞেস করতে না হয় বা ফোন নাম্বার যাতে আপনাদের কাছে বারবার বলতে না হয়, আমি সবসময় আমার বোর্ডের উপরে আমার নাম আমি ফোন নাম্বার লিখে রেখেছি। আপনাদের যদি একান্ত প্রয়োজন হয় কখনো হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন, কোনো মোবাইলে কোনো বিল উঠবে না। কিন্তু অনুগ্রহ করে যে আমার অফিসে আওয়ারের পরে 5টার পরে বা সন্ধ্যার দিকে বা রাতের দিকে আপনারা যদি কখনো কিছু জানার দরকার হয়, বোঝার দরকার হয়, হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন যে স্যার আমি তো এই জিনিসটা বুঝি নাই, আমাকে একটু জিনিসটা কি বোঝানোর কোনো উপায় আছে। আমি যদি সময় থাকে ইনশাআল্লাহ আমি আপনাদের চেষ্টা করবো লাগলে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তা আমাকে যদি কখনো প্রশ্ন করতে হয় রাত্রেবেলা প্রশ্ন করবেন, ওই টাইমে ইনশাআল্লাহ আমি সবাইকে ফোন দেওয়ার চেষ্টা করি, যদি আমি অবশ্যই থাকি নামাজের টাইম ছাড়া আর কোনো অফিসিয়াল জরুরি কাজ ছাড়া। এই জন্য আমার ফোন নাম্বারটা আছে, আপনি সবাই সেভ করে রাখবেন। যদি আল্লাহ বাঁচায় রাখে আমি মানুষের সেবা করে যাওয়ার চেষ্টা করে যাবো, এবং এরা নাম্বারটা খেয়াল রাখবেন, নাম্বারটা সেভ করে রাখবেন, ডক্টর মোহাম্মদ মিজান রহমান, সংক্ষেপে ডক্টর মিজান লিখে রাখবেন, তাহলে চলবে। এখন আমি আসি ওই যেটা বললাম যে কীভাবে
ওদিন দেখাইছিলাম যে অল স্টুডেন্ট টেকনোলজি যে 4টা মান আছে, 0 ডিগ্রি 5টা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে 5টা মান আমি আপনাদের বলছিলাম পরীক্ষার সময় আপনার কোণের মানটা মনে আসতেছে না ব্রেনের মধ্যে হঠাৎ করে, কোনো সমস্যা নাই। আপনারা এই চার্টটা একদম মানে আমার লাগে 50 সেকেন্ড 40 সেকেন্ড বা 50 সেকেন্ড সর্বোচ্চ, আপনাদের 40 বা 50 সেকেন্ডের মধ্যে আপনারা এই চার্টটা লিখতে পারবেন। আপনারা চলে ঘড়ি ধরেন, ঘড়ি ধরে আপনি স্টার্ট করবেন, আমি কীভাবে দেখেন এই চার্টটা খুব দ্রুত লিখে ফেলবো এবং আপনারা সেটা খেয়াল করবেন। আমি 10টা বা সেকেন্ড শুরু করলাম, এখন আমি ঘড়ি ধরে যেখানে সাইন 0 0 1 2 3 4 3 বাই 4 প্রত্যেকটা 4 দিয়ে ভাগ রুট ওভার ফলাফল লিখে দিই 0 1/2 1/√2 √3/2 1 cos 4 3 2 1 0 4 দিয়ে ভাগ √ওভার ফলাফল 1 √3/2 1/√2 1/2 0। এবার আসেন 10, প্রথমটা মান 0, লাস্টের মান 2, মাঝখানটা মান 1 1/√3 √3। কালে 42 সেকেন্ড। আমি আপনাদের কি বলছি যে সাইন কস 10 এই 42 সেকেন্ডের ভিতরে সমস্ত মানগুলো আপনার চোখে চলে আসে, চোখের সামনে চলে আসলো। তার মানে কি পরীক্ষার সময় লাস্ট পৃষ্ঠায় আপনার ইচ্ছা করলে এই মানটা লিখে নিতে পারেন। লিখে রাখলে আপনাদের কোনো মান বসাতে ভুল হইল না। 40 সেকেন্ড বা ভুল 40 সেকেন্ড গেলে যাক, তাও তো আপনার প্রত্যেকটা মান সঠিক উত্তর পাইলেন যদি ব্রেনে কখনো না থাকে। তাহলে এই জিনিসটা আমি আগে বুঝাই দিয়েছিলাম একদিন আগের লেকচারে, ওই লেকচারগুলো খেয়াল করলে আপনারা এই জিনিসটা জানতেন। তারপরও আমি আজকে আবার একটু বলে দিতেছি। এটা সাইনের বেলায় নিয়ম হইল যেহেতু 0 ডিগ্রি দিয়ে শুরু হয় 0 30 45 60 90, সাইনের বেলায় ঠিক নাম্বারটা ওইভাবেই যায় 0 1 2 3 4, অর্থাৎ আমি সিরিয়াল নাম্বার দিলাম। 5টা কোণ আছে, 5টা কোণের নাম্বার দিয়ে গেলাম। 0 দিয়ে শুরু হয়েছে সেই জন্য 0 দিয়ে শুরু করলাম আমরা, 0 1 2 3 4, 5টা সিরিয়াল বসাই দিলাম। 0 থেকে শুরু করবেন, 5টা কোণ আবার 1 2 3 4 5 বসাই দিলাম, তাহলে মান ঠিক ভুল আসবে সবগুলো। আমার শুরু করতে হবে 0 ডিগ্রি 0 দিয়ে শুরু করবো। আর প্রত্যেকটাকে দেখেন 4 দিয়ে ভাগ, এই যে একটা সহজ কৌশল। 4 দিয়ে ভাগ করলে আমার প্রত্যেকটা কোণের মান বের হয়ে যায়। তাই যখন আমি 4 দিয়ে ভাগ করবো আবার রুট ওভার করে দিলাম, 4 0 ভাগ 0 0 রুট ওভার 0। সাইন 30 মান দেখেন 1/4, এটা বর্গমূল করলে 1/2, তার মানে সাইন 30 ডিগ্রি মান হাফ। ঠিক একই রকম সাইন 45 ডিগ্রি এটার মান, এটা যেটা আমরা কাটাকাটি করি দেখেন 2 দোকানে 4, তার উপরে রুট ওভার আছে, রুট ওভার থাকার কারণে 1/√2 সাইন 45 1/2। সাইন 60 ডিগ্রি মান এটা রুট ওভার করে √3, 4/2 √3/2, এটা কাটাকাটি করেন ফলাফল 1 হয়ে যায়, 1/1। সাইনের মান আমরা পেয়ে গেলাম, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1, সাইন 40 ডিগ্রি মান 1/√2, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 0 ডিগ্রি মান 0। কজের বেলায় ঠিক উল্টা হবে, যে আপনার নাম্বারটা যায়। সাইনের বেলা যায় 0 1 2 3 4, কজের বেলা যায় 4 3 2 1 0। নিয়মটা আগের মতে সব যে 4 দিয়ে ভাগ রুট ওভার, 4 দিয়ে ভাগ রুট ওভার, এই জিনিসটা সবাই খেয়াল করতে হবে। তাহলে কি হলো, এখন আমরা কজ 4 আগের মতো 4 কাটাকাটি ফলাফল 1 পেয়েছি, এই যে 1, যে এটা পাইছি √3/2, এই যে √3/2 cos 30 ডিগ্রি মান, cos 45 ডিগ্রি মান sin 45 1/√2, cos 45 1/√2, sin cos 60 ডিগ্রি মান হাফ, cos 90 ডিগ্রি মান 0। এখন আমরা আসেন টেনের বেলায় কিভাবে বের করলাম। আমরা একটা সূত্র শিখছিলাম tan θ = sin θ বাই cos θ। এখন যদি আমরা tan 60 ডিগ্রি মান বাই করেন তাহলে কি লিখবো আমরা, sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। sin 60 মান হলো দেখেন লেখা আছে sin 60 কত আছে √3/2, দেখেন √3/2, আর cos 60 মান হাফ, বুঝে হাফ, দেখেন হাফ, এটা উল্টাই দেন, উপরে 2 নিচে 1, 2 কাটা যায় কত মানে √3। এখন 10 দেখেন tan 60 ডিগ্রি মান √3, যে tan 60 ডিগ্রি মান √3। তার মানে কি এইভাবে যদি আমরা বের করতে যাই অনেক সময় লাগে, দেখেন tan এর মানটা বের করতে। একটা সহজ কৌশল মনে রাখার জন্য আমি একটা টেকনিক হলো এটাই আমরা শিখছি, যেহেতু প্রথম 0 দিয়ে শুরু করতে 0 ডিগ্রি, tan 0 মানে আমরা চোখ করে 0 বসাই দেবো। আর tan 90 ডিগ্রি শেষেরটা খেয়াল রাখবেন
অসংজ্ঞায়িত ইনফিনিটি, দুইটা মান আমাদের মুখস্থ হয়ে গেল। এখন আছে তিনটা মান আছে, আগে মাঝখানের মানটা বের করে। সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2, কস 45 ডিগ্রি মান হলো 1/√2। যেহেতু সাইন উপরে থাকে কস নিচে থাকে, এদের যদি উল্টে কাটাকাটি করে ফলাফল 1 হয়ে যায়, সেই জন্য টেন 45 মান 1 পেলাম। তিনটা মান পেয়ে গেলাম, টেন 0 মান 0, টেন 90 মান অসংজ্ঞায়িত, বাকি কোন টেন 45 ডিগ্রি মান 1। এখন আপনি আসেন 30 দিয়েছে 60 দিয়েছে, 30 ডিগ্রি তো কম মান, কম মান মানে 30 কম 60 বেশি, সেই জন্য 30 বেলায় লিখবেন 1/√3 আর বেশি বেলায় লিখবেন √3। মনে হয় কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এই কোনোটা মান আবার মুখস্থ রাখার সহজ কৌশল আছে, সেটা কোনটা সেটা বলে দিই। 0 1 2 3 4, যেহেতু আমরা সাইনে বেলায় নাম্বারটা কীভাবে যাই, 0 1 2 3 4, 5টা কোণের 5টা সিরিয়াল নাম্বার। এখন আমার তো জানি প্রত্যেকটা 4 দিয়ে ভাগ করতে হয়, তো জানি আমি সাইন 0 বের করতে বলবো, সাইন 0 মান 0 বসাই দেবো। সাইন 30 মান 0 পরে 1, 0 পরে আসে 1 তার নিচে 4, তার √, তার মানে কি হাফ। সাইন 30 মান হাফ, 0 সাইন 30 মান হাফ। তারপরটা আসেন সাইন 45 মানে 2/4, তো কাটাকাটি করলে 1/√2 আসে। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, সাইন 45 1/√2, কস 45 1/√2। সাইন এবং কস একই মান, সাইন এবং 45, সাইন 45 1/√2, কস 45, দুইটা মান মুখস্থ এগুলো, এই দুটো ভোলার কথা না। আর টেন 45 লাস্টেরটা তো 1, এটা তো আমি আগেই বলছি। টেন 0 মান 0, টেন 90 মান অসংজ্ঞায়িত, টেন 45 মান 1, বাকি দুইটা টেন 30 আর টেন 60। 30 মান 1/√3, 60 মান √3। তাহলে কি হলো, জিনিসটা মানে মুখস্থ হয়ে গেলো, মাত্র 15টা মান মুখস্থ করবেন। এখানে 5টা তো মুখস্থ হয়ে গেলো, আর থাকলো সাইনের 5টা আর কজের 5টা। সাইন 5টা যদি আমরা মুখস্থ করতে পারেন, কজ 5টাতে উল্টা হবে, মানটা আসে 0, 30 মান হাফ, 45 মান 1/2, আর 60 ডিগ্রি যাবো। 60 বাই করতে আমরা কি দেখেন দূরের দিকে, 60 মানে দূরের দিকে, 90 মানে আলো দূরে। 60 মানে কি সিরিয়ালটা কত নাম্বার পরে, 0 1 2 3, 60 3তে পড়ছে, তো 3/4 √, তার মানে √3/2। সাইন 90 মান 4/4, কাটাকাটি করলো 1 তো 1। ঠিক একই রকম কজের বেলায় আমার নাম্বারটা কীভাবে যায়, 4 3 2 1 0, প্রত্যেকটা 4 দিয়ে ভাগ √, মনে খালি ব্রেনের মধ্যে বলবেন সিরিয়ালটা কত, 4 দিয়ে ভাগ। 0 ডিগ্রি মান 1, 4/4 1। একই রকম 30 ডিগ্রি √3/2, এটাও আসলে যে 1/2 আগে বলছি। cos 60 মানে শেষের দিকে, তাহলে যেহেতু 4 দিয়ে শুরু করছি, 4 3 2 1, 1/4 √, cos 60 মানে হাফ, লাস্টে cos 90 মানে 0। এইভাবে যখন আপনি এই 15টা মান শিখবেন, আর এরপর উল্টাটা করবেন, কজের সাইনের উল্টা কোসেক থিটা, ওটা শিখা লাগে না, এগুলো উল্টাই দিলে হয়। যেমন কোসেক, এই যদি উল্টাই দিই তখন আমার এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, কোসেকটাও অসংজ্ঞায়িত ইনফিনিটি। আচ্ছা, তারপর এটা উল্টে দিলে হাফ, এটা উল্টে দিলে √2, এটা উল্টে দিলে 2/√3, এটা উল্টে দিলে 1 1ই থাকে। এইভাবে আমরা কজের মানের উল্টা হয়ে যায় সেক থিটা মানগুলো যদি আমরা এরকম করে লিখি, ওই যে এটা উল্টে দিলে 1 হয়ে যাবে। যেটা লেখা দেখানোর দরকার নেই, তারপরে দেখাই দিতেছি আমি উল্টে দিলে কিরকম আসে। যেমন এটা আছে 1, যখন কোসেক থিটা বাই করব, এটা তো আমার নিচে 1 আছে, যখন 1 উপরে যাবে গা, নিচে 0 আসবে, তাহলে কি হলো, এটা ইনফিনিটি চলে আসে, ইনফিনিটি। এটা উল্টে দিলে 2 আসে, এটা আসলে কত, √2, এটা কত আসে 2/√3, এটা উল্টে দিলে 1 1ই আসে। আর কজের উল্টা কি করছে, আমরা সেক থিটা করছি, সেক থিটা এটা উল্টে দিলে 1ই আসবে, এটা আসবে 2/√3, এটা আসবে কত, √2, এটা আসবে কত 2, এটা আসবে উপরে যাবে নিচে মাত্র উপরে এটা ইনফিনিটি, তার মানে সেক 90 ইনফিনিটি আসবে। আচ্ছা, এবার আছে টেনের বেলায় আসেন, কটার বেলায় কি হবে তাহলে, এটা তো টেন ইনফিনিটি আসবে, এটা আসবে √3, এটা আসবে 1ই আসবে, এটা আসবে 1/√3, এটা আসবে 0। তাহলে আমার তো এই মানগুলো আমার শেখা লাগে না কখনোই, আমি জাস্ট উল্টাই দেবো। আমরা কি করবো, এটা উল্টাই দেবো। এখন আমরা জিনিসটা আপনাদের আশা করি ক্লিয়ার হয়েছে, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন মাথার ভিতরে। আর আমি প্রথমে আমার একটু লাইফ স্টাইলের সম্পর্কে বক্তব্য দিলাম, যে কেন যে ছাত্রছাত্রীরা যারা আছেন, যারা চিরদিন আমরা বাবা মাকে যাতে বোঝা না হয়ে বাবা মার দুঃখ কষ্ট যাতে একটু বুঝতে পারি, হ্যাঁ, তাহলে কী হবে, একদিকে পরিবারের যেমন সাপোর্ট হবে, নিজের লেখাপড়ার ক্ষেত্র যখন আপনি টাকা পয়সা আপনার হাতে থাকবে, তখন লেখাপড়ায় মনোনিবেশ করাটাও খুব সহজ হয়ে যায়। মাস শেষে ঢাকা শহরে এক ছাত্র পড়াইতে পারলে মিনিমাম তো 7-8 হাজার টাকা বা 10,000 টাকা ইজিলি পাওয়া যায়।
যদি আপনার যোগ্যতা ভালো থাকে, পড়াইতে পারলে আপনাকে একবার নিজেকে প্রতিষ্ঠিত করেন, তারপরে আপনার পিছিয়ে তাকাইতে হবে না। বিভিন্ন গার্জিয়ানরাই আপনাকে মানে ডেকে ডেকে নিয়ে যাবে। শুধুমাত্র দরকার আপনার বেসিক ধারণা আর ছাত্রদের কীরকম সময় দিলেন। আমার একটা টেন্ডেন্সি হলো ছাত্ররা যাতে নিজের থেকে বলে স্যার আজকে আর থাক, আজকে থাক, অর্থাৎ আমি ওই যে টাইম ধরে 1 ঘন্টা 5 মিনিট 1 ঘন্টা 1 মিনিট আমি দেরি করবো না, এইভাবে যদি মনোমানসিকতা হয়ে যায় তাহলে কিন্তু ছাত্রদের আমি বেশি মানে দিতে পারলাম না জিনিসটা, মানে বেসিক ধারণা দেওয়ার দিকে আমার মন থাকলো না। আমার থাকলো টাইমের প্রতি খেয়াল রাখা। আমি এখন 10টা বেজে গেছে, আমার চলে যেতে পারে ছাত্র আছে। হ্যাঁ, মাঝে মধ্যে ছাত্রদের 1 ঘন্টা 1.5 ঘন্টা দেন, প্রথম একদিনে একটু বেশি দিলেন, অর্থাৎ ওই ছাত্র যে চ্যাপ্টারটা বুঝাইতেছেন সুন্দরভাবে যাতে বুঝাইতে পারেন সেদিকে খেয়াল করে ছাত্রদের একটু জ্ঞান মানে বেসিক ধারণা দেন। আপনাদের আল্লাহ তাআলা আপনাদেরও ভাগ্যের পরিবর্তন ইনশাআল্লাহ অবশ্যই করবে। যখন আপনি মনোযোগ সহকারে ছাত্রদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন, আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন ইনশাআল্লাহ অবশ্যই সচেষ্ট হবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।